সাধনা ব্যতীত প্রকৃত হোমিও চিকিৎসক হওয়া যায় না। এই কথাটা হচ্ছে খুব সত্য। ডাক্তার আশরাফুল হক স্যার তিনি বলছেন কি অতীব সত্য কথা। আর এই মহাসত্য বুঝার জন্য সুস্থ মস্তিষ্কের বড়ই অভাব। সত্যি কি আমাদের মস্তিষ্ক সুস্থ? তা তো নয়। আরো অনেক আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো ফলে কালকে যে আমি এইটা দিয়েছিলাম তার পেছনে উদ্দেশ্য ছিল আমার এইটা। তা জানি না উদ্দেশ্যটা আমার সফল হয়েছে কিনা, আপনাদের মনে নাড়া দিতে পেরেছি কিনা। যারা এখনো পর্যন্ত মাদার টিংচার, ফাদার টিংচার, বায়োকেমিক, অমুক কেমিক, তমুক কেমিক ভাবছেন, আপনি পারছেন না, ফেলিওর হয়েছেন, হার স্বীকার করুন। হার স্বীকার করলে কেউ অপমানিত হয় না। হার স্বীকার করে উঠে দাঁড়ান। হোমিওপ্যাথি আপনাকে দেবে, পরিশ্রম করতে হবে। সৎভাবে রোজগার করতে গেলে খাবো, না না খেয়ে থাকবো, না রাত পেটে খেয়ে থাকবো। একদিন দেখবেন এই হোমিওপ্যাথি আপনাকে অনেক কিছু দেবে। তার মধ্যে আরেকটা জিনিস দেবে যেটা অন্য লোকেরা পাবে না, মানসিক শান্তি, তৃপ্তি, সংসারের সৌন্দর্য দেবে। প্রতিটি সৎ পথে রোজগারের পয়সায় যখন আপনার পরিবার প্রতিপালন করবেন, সন্তান প্রতিপালন করবেন, তার একটা ভালো ফল আসবে। বিষবৃক্ষ বীজ দেবে, অমৃত বৃক্ষ অমৃতই দেবে। এটি হচ্ছে জগতের নিয়ম। আপনাদের সুযোগ আছে, আপনাদের কোনো চাপ নেই। আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে চলবেন, তার জন্য কেউ চাপ দেবে না আপনাকে। অ্যালোপ্যাথি ডাক্তারদের অনেক অসুবিধা আছে। তাদের ওই কোম্পানি বলবে, প্রোটোকল আছে, তাদের প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে, সেই ডোজ সেইভাবে তাদের দিতে হবে, তারা বাধ্য। তাদের নিজস্ব কিছু উপায় নেই, কিন্তু আপনাদের নিজস্ব উপায় আছে তো। ফলে আপনারা ভাবুন, আমার কথা নয়, আমি বাদ দিন, আমি আজ আছি কাল নেই। হ্যানিম্যান তো ইমর্টাল, হ্যানিম্যান তো চিরভাস্বর, চিরজীবিত। তার কথাগুলো ভাবুন। এরপর থেকে আপনি এরকম করবেন কিনা আগে ভাবুন। তা আপাতত আমি এইটুকু বলে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে, খোলাখুলি আমরা সোজা কথা, মান সম্মানকে বন্ধ করে কি আমি এখানে এসেছি। কারণ যে সত্য কথা বলতে গেলে ধাক্কা খেতেই হবে। সে ধাক্কা সহ্য করার ক্ষমতা আমার আছে। আপনারা ভাবুন কিভাবে হবে। এরকম বলে বালিতে মাথা গুঁজে বসে থাকলে ঝড়ের হাত থেকে বাঁচা যায় না। হোমিওপ্যাথিকে ধ্বংসের যে চক্রান্ত যেটা বাইরে থেকে চলছে, সেই চক্রান্ত ইন্ধন যোগাচ্ছে এই হোমিওপ্যাথি ডাক্তার। এগুলোকে আগে ঘর ঠিক করতে হবে, তারপর ঠিক হবে। আর না, এরা আমাদের চাপে পরিবর্তন করতে বাধ্য হবে। এরা বাবা ইয়োগা করলে তো হবে না। আমি চাইছি কি, পাবলিক এডুকেশনটা দরকার। পাবলিক এডুকেশন তাহলে আপনাকে যাবে না তো, আমি বুঝবে এইসব করছে না, বাবা হোমিওপ্যাথি ডাক্তার ঠিক নেই, যাবো না। এইটা যেদিন আসবে সেদিন বাধ্য হবে ওদের নিজের পরিবর্তন করতে। আমরা কাউকে জোর করে বাধ্য করি, এক হচ্ছে তাকে বুঝিয়ে করতে পারি। আমরা নীতি মেনে চলবো, ফেলিওর হলে ফেলিও স্বীকার করব, কারণটা খুঁজে বার করব। আসুন আমরা আজকে যেটুকু আলোচনা করলাম, অল্প সময় করেছি, এবার আপনাদের কেমন লাগলো এবং আপনারা এখান থেকে কি ভাবছেন, আপনার ভাবনা চিন্তাগুলো শেয়ার করুন। খোলা মনে বলবেন, কেউ কিচ্ছু মনে করবে না। আমি ধন্যবাদ সকলকে। আমি আপাতত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের মধ্যে যতটুকু আলোচনা হলো, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আপনারা স্যারের কাছে জানতে চান, করুন, প্রশ্ন করুন। ভিডিও একটা খোলা আছে মিলন, ডাক্তার মিলন, ভিডিও খোলা আছে আপনার। ডাক্তার মিলন, আপনার ভিডিও খোলা আছে, আপনি ভিডিও বন্ধ করুন। আচ্ছা স্যার, আমি দেখছি। আপনি ভিডিও বন্ধ করুন।
আচ্ছা, প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আজকের আলোচনার বিষয়ে প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। একে একে প্রশ্ন করুন। কি কারো কাছে কি কোনো প্রশ্ন নেই? আচ্ছা, ডক্টর এমডি আলমগীর হোসেন স্যার, আপনি হাত তুলেছেন, জি প্রশ্ন করুন স্যার। স্যার, হ্যাঁ বলুন। মানে আমার প্রশ্ন হলো যে আসলেও তো সঠিক চিকিৎসা আপনাদের মাধ্যমে শিখতে পাচ্ছি এবং এইভাবে ওষুধ প্রয়োগ করে অনেক ভালো রেজাল্ট আসতেছে, কিন্তু এখন সমস্যা হলো যে এই যখন রোগীদের কোনো রোগ বেড়ে যায় তখন আসলেও অনেক সময় ধৈর্য ধরতে বললে তারা থাকে মানে ধৈর্য ধরতে পারে না। পারিবারিক চাপে দেখা যায় যে হয়তো কাছ থেকে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলো অথবা অ্যালোপ্যাথিক ওষুধ খেলো, সাময়িক উপশমের জন্য সেটা উপশম পেলো, কিন্তু পরবর্তী সময়ে তারা আবার আসে যে স্যার তাহলে ওষুধটা খেয়েছিলাম বেড়েছিল তো আমি যে একটু এই ওষুধ খেয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ি। যেমন স্যারের যেমন অভিজ্ঞতাটা বললেন যে পরবর্তীতে আমার প্রশ্নটা হলো স্যারের কাছে যে রুগীটা আসছিলেন পরবর্তীতে রুগীর অনেক রিকোয়েস্টের পরে যে উনি ওষুধটা দিলেন সেটা কি প্লাসিবো ছিল না কোনো মেডিসিন লক্ষণ ভিত্তিক ছিল? আমি তাকে প্লাসিবো দিয়েছি, কারণ লাইকো তো অসাধারণ কাজ করছে, ওল্ড সিমটম তো রিঅ্যাপিয়ার করেছে, ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার করছে, পূর্বের লক্ষণটা ফিরে এসছে। ঠিক আছে, 180 নম্বর সূত্রে হ্যানিম্যান কিন্তু এই কথাটা বলেছেন, ফিরে আসবে। এখন এটা হচ্ছে কেন্টের 11 নম্বর অবজারভেশন, তার ওই পূর্বের জায়গাটা ফিরে এসছে, সে ওটাকে চাপা দিয়েছে, চাপা দেওয়ার পর মাথা ব্যথাটা ফিরেছে, এই মাথা ব্যথা আর কমাতে পারছে না, প্যাচে পড়ে গেছে। এবার তো আমাকে ছাড়া উপায় নেই, আর আমাকে জানে তো আমি ওই রকম তাড়িয়েই করি। আমার শিক্ষাগুরু কেশিদাসী বলুন বা তপন কাঞ্জিলাল বলুন, এরা কিন্তু নীতির ভঙ্গ করলে সে রুগী দেখতেন না, তাড়িয়ে দিতেন রুগী, দরকার নেই তোমার মতো রুগী। আমি তো এই কথারই আপনাদের বলতে চাই, স্টেডি হন, আমি তো ঠকাচ্ছেন না, স্টেডি হন, যত স্টেডি হবেন তত আস্তে আস্তে শিখবেন কোন জায়গাটা আপনার পারছেন না, কোন জায়গাটা আপনার আটকে যাচ্ছেন, কোন জায়গায় ফেলিওর হচ্ছেন, খুঁজুন, সবই হোমিওপ্যাথির বইয়ে আছে, খাটতে হবে, না খাটলে হবে না। প্রচুর পরিশ্রম করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কাছে এগুলো সহজ হয়ে যাবে। আর কিছু ডাক্তারই সহজে লোকটা দেখি তো ফাঁদটা পাচ্ছি, আসলে তোমাকে সহজে শিখিয়ে দেবো, তোমার প্রসার হবে, 4 টাকা রোজগার করতে পারবে, তারা কিন্তু এই বইগুলো দেখাবে না। এই বইগুলো দেখালে তাদের তো কেরামতি বন্ধ হয়ে যাবে। এই বইগুলো পড়তে হবে, না পড়লে কোনো উপায় নেই, এগুলো পড়ে আস্তে আস্তে নিজেদের তৈরি করতে হবে। আচ্ছা, আপনাকে কি আমি সন্তুষ্ট করতে পারলাম? জি স্যার, জি স্যার, চমৎকার অ্যান্সার স্যার। চেষ্টা করুন ভাই, সত্যের পথে লেগে থাকুন না, কি আছে ভাই, 2 পয়সা কম রোজগার হবে, কি আছে, আপনার পরিবার তো সৎ, আপনার সৎ পয়সায় আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার তার দুর্মুঠো অন্ন পাবে, এই অন্নের তো মূল্য আলাদা ভাই। চুরি করা পয়সায় খাওয়া দাওয়া করা আর হচ্ছে মানুষকে না ঠকে সৎভাবে খাওয়া দাওয়া করা, দুটো তো এক না, দুটো তৃপ্তি আলাদা। এই তৃপ্তিটা না বুঝলে হবে না, এই তৃপ্তিটা অনুভব করতে হবে। আচ্ছা স্যার, আর কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করুন আপনারা, কারো যদি প্রশ্ন থাকে। নির্দ্বিধায় করতে পারেন, সেটা হোমিওর মাথায় হাত বোলানো হবে না, এখানে সত্য কথা সরাসরি বলে দেবো আমরা। আচ্ছা, প্রশ্ন করুন।
দেখো আর একটু দেখো, প্রশ্ন না করে তাহলে পার্থকে ইয়ে করো, পার্থ এই জায়গাগুলো ভালো বলতে পারবে। হ্যাঁ, আমাদের মাঝে পার্থপ্রদীপ স্যার প্রশ্ন নেই, স্যারের আমরা মতামত শুনে নেবো। আর স্যার আজকের আলোচনার বিষয়ে কিছু বলুন স্যার। পার্থপ্রদীপ চৌধুরী স্যার। কেন আমার এই নেটের খুব একটা প্রবলেম হচ্ছিল, আমার মাঝে মাঝেই মানে গন্ডগোল হয়েছে। সেটা তো ঠিক, যেটা যে একদম অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ছাড়া আর রুগীকে ফলো আপ না করলে কিছুই বোঝা যাবে না। আর সবসময় যে আমাদের ইভ্যালুয়েশন অফ সিমটমসটাকে খুব ভালোভাবে বোঝা দরকার, এবং সেখানে মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল এইভাবে আগাতে হবে, এই জায়গাগুলো আমাদের ধরতে হবে। আর যে জায়গাটার গন্ডগোল হয় সেটা হচ্ছে যে এখন ওই যে মনে একজন বললেন আর কি, চলে যায়, বা আমাদের কাছ থেকে তো অনেক সময় প্রেস রুগী আসে না, কিন্তু ওই সিকনেসটা যেখান থেকে শুরু হয়েছিল ওই জায়গাটা ধরে আমরা যদি এই জায়গাটা বুঝতে পারি, এবং সবসময় আমাদের চেষ্টা করতে হবে অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্টটাকে। অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট মানে আগে মায়াজমটাকে তো চিনতে হবে, কিন্তু বিষয় হচ্ছে যে এককভাবে তো কোনো মায়াজম থাকে না, একটা বন্ডিং ব্যাপারে থাকে। কিন্তু এটা আবার বোঝার সুবিধা কি, সেখানে একটা ফ্লেয়ার আপ কন্ডিশন একটা ডমিনেন্ট করে আর কি, যে কোন মায়াজমটা এখন ডমিনেন্ট করছে। এই জন্যই তো সেকেন্ড প্রেসক্রিপশন ওই কথাটা বলা হয়েছে, যে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্টের কথা। হ্যাঁ, এই জায়গাগুলো হয়তো আমাদের খুব বিশেষ করে যারা নবাগত তাদের একটু বুঝতে অসুবিধা হয়, যে সব মায়াজম তো মিলেমিশে আজকালকার দিনে তো এরকমই, তো এককভাবে। আর কথা হচ্ছে যে সিফিলিস বা সাইকোসিস তো এককভাবে থাকবেও না, সে তো সোরাকে জড়িয়ে নিয়েই থাকবে সে। আর আমাদের ওষুধগুলোও কিন্তু ওই রকম, বেশিরভাগই দেখা যায় যে প্রায় সব ওষুধের মধ্যেই 3টে মায়াজমই আছে, কিন্তু ডমিনেন্সি একটা তাদের থাকে। সেই জন্য আমরা কিন্তু বলি যে এটা হচ্ছে যে এটা অ্যান্টিসিপিলিটিক মেডিসিন, বা এটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, বা অ্যান্টিসোডিক মেডিসিন। কিন্তু দেখা যাবে সালফারের মধ্যে কিন্তু অ্যান্টিসিপিলিটিক বা অ্যান্টিসাইকোটিক তার সিমটমস আছে, তেমনি থুইজাতেও অ্যান্টিসোডিক অ্যান্টিসিপিলিটিক আছে। কিন্তু আমাদের ডমিনেন্সিটাকে বুঝতে হবে, এটা বোঝার জন্য আমাদের কিন্তু মায়াজমের চর্চাটা খুব ভালোভাবে করতে হবে। আর মায়াজমটা বুঝতে বলে আজে বাজে বই যেটা লেখে, যে কোনো একটা লোকাল সিমটমস বা একটা কোন দিনে যে সময় ধরে যে চিকিৎসা যেটা হয় ওই রকম ভাবে না, আমরা তো রুগীর চিকিৎসা করি, সেই জন্য রুগীটাকেই বুঝতে হবে আর কি। সেখানে সেটা বা বাতের চিকিৎসা বা সোরিয়াসিসের চিকিৎসা এটা না, আমরা ওইটাকে ভুলেই যাব। কিন্তু ফলো আপে কি বুঝবো যে না, ওই লোকাল যে অসুখটা বা যে কোনো অসুখের আমরা যদি তার সাইন সিমটমসটাকে বুঝতে পারি, তখন আমরা পার্থক্যটা করতে পারি যে ওইটা তো রোগের সিমটমস আর কোনটা রোগীর সিমটমস, এটা বুঝে নিয়ে আমাদের আগাতে হবে। এবং এইখানেতে যে উল্টো পাল্টা করতে সাপ্রেশন হতো বিভিন্ন রকমের বা একটা সার্জারি বিভিন্ন ভাবেই সাপ্রেশন হতো, তো উল্টোপাল্টা হলো। তাহলে আমাদের চোখ মুখ খুব ভালোভাবে স্টাডি করতে হবে আর ফলো আপ করতে হবে। আমার যেটা বারবার বলে যে আমাদের রুগী আমাদের শিখিয়ে দেয়, বিষয় হচ্ছে যে রুগীরা যদি আপনাকে চান্স না দেয়, সে যদি চলে যায় তাহলে সে কি করবে। কিন্তু ব্যাপার হচ্ছে অবাধ্য রুগীদের চিকিৎসা না করাই ভালো। এই তপন তো অমর্ত্য যেটা বলে কৃষি দাসের বা তপন কাঞ্জিলালের কথা, কিন্তু জেএন কাঞ্জিলালেরও এটা একটা বড় শিক্ষা আছে, হ্যানিম্যানেরও আছে। হ্যাঁ, সেই জন্য হ্যানিম্যান প্রথমেই বলেছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে রুগীকেও কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে একটা সম্যক ধারণা। যে সমস্ত রুগীরা একদম প্রথম হোমিওপ্যাথ ডাক্তারের কাছে আসে, এর আগে অন্যান্য আসে, তারা তখন কিন্তু রোগের
নাম ধরে বা সেই রোগের লক্ষণগুলোই বেশিরভাগ বলতে ভালোবাসে, কিন্তু রোগীকে আমাদের ট্রেন্ড করতে হবে। বিষয় হচ্ছে আমরা নিজেরাই যদি না বুঝি তাহলে রোগীকে আমরা ট্রেনিং দেবো কিভাবে? যেন আমাদের তো নিজে খুব সাউন্ড নলেজ থাকা দরকার, কনফিডেন্স থাকা দরকার একটা ওষুধের প্রতি। এই ওষুধের সাথে যখন রোগীর একটা মিল থাকবে, একটা মানে সব সিমটমস তো মিল থাকে না, রোগী যেগুলো দিচ্ছে এর মধ্যে অনেক সিমটমস আছে যেগুলোকে কনসিডার করা যায় না, আবার অনেক সিমটমস আছে যেগুলোকে ফেলা যায় না। মোস্ট এসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট সিমটমস নিয়ে কিন্তু আমাদের ওই পোর্ট্রেটটা বানাতে হবে। সেই জন্য ওই ভেজাল জিনিসগুলোকে সেই সময় কাউন্ট করলে হবে। যাই হোক, এই একটা বিশাল ব্যাপার। আর এই সোরাদি শুরু পরে তো সিফিলিস সাইকোসিস, আর এনএমএন সময় তো সিফিলিস সাইকোসিস এত বেশি জোরদার ছিল না, পরবর্তীকালে এসেছে। এখন নানান ভাবে তো ওগুলো হচ্ছে, যেমন একটা ভ্যাকসিনের যে একটা যুগ মারাত্মক ভাবে, তারপরে বর্তমানে একটা রেডিয়েশনের সময় রয়েছে, আর ভেজাল টাজাল তো প্রচুর রয়েছে। তাছাড়া ইমোশন সাপ্রেশন তো এখনকার দিনে একটা মস্ত বড় ফ্যাক্টর হয়ে গেছে প্রতিনিয়ত। এই দেখছেন যে একটা টেট পরীক্ষা নিয়েও কি সাংঘাতিক কেলেঙ্কারি হয়ে গেল ইন্ডিয়াতে। সর্বত্র এইগুলো যে হচ্ছে, এবং এর জন্যও তো অনেক রোগের জন্মও দিচ্ছে। এখন আমাদের যতটা সাধ্য, আমরা তো পুরো সোসাইটিটাকে তো একদম এই ফ্রেশ করতে পারবো না। যারা আমাদের রুগী আসে তাদের কিছুটা কাউন্সিলিং করা, তার সাথে চিকিৎসা দেয়, এটা আমাদের জারি থাকবে। ধন্যবাদ সকলকে, এইটুকু বললাম এখনকার মতন। সবাই ভালো থাকবে। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের মাঝে আচ্ছা, আর কোনো কি প্রশ্ন আছে কারো? প্রশ্ন নেই। হ্যাঁ, শ্যামল ব্যানার্জি স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন। স্যার প্রশ্ন করুন। শ্যামল ব্যানার্জি স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, প্রশ্ন করুন। স্যার কি শুনতে পাচ্ছেন না মনে হয়? হ্যাঁ, শফিউল ইসলাম, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্নটি করুন। স্যার শফিকুল না, সাইফুল ইসলাম। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমার একজন নতুন একটু জানলাম যে আরেকটু আগে যে বললেন যে বর্তমানে আমাদের আসলে খাদ্য খাবারে এমন একটা পজিশন ভেজাল লেগে গেছে। তো অনেক সিনিয়র ডাক্তারদের কাছ থেকে আমরা যখন মেডিসিন সম্পর্কে জানতে চাই, অনেকেই বলে যে এখন আমরা যেভাবে বিষ খাচ্ছি, সিঙ্গেল মেডিসিনে সেইভাবে যদি অ্যানিম্যালের সময় থাকতো তাহলে হয়তো কাজ হতো না। আসলে এই কথাটা কতটুকু সত্য স্যার? আচ্ছা, আপনি বলুন দেখিনি স্যার। যে এই কথাটা কিভাবে বললে আপনি রেগে যাবেন না আমার উপর ক্ষুব্ধ, আমি তো বুঝতে পারছি না বাবা। স্যার আমি শিক্ষার্থী আর আপনি আমার টিচার, আপনি যেভাবে আচ্ছা, বলবেন আমি মেনে নেবো স্যার। আচ্ছা, আমি আমার দিয়ে বলি। জি স্যার। আমার ঠাকুরদা যে পদ্ধতিতে জন্মেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, তখন পলিউশন ছিল না। তিনি যে পদ্ধতিতে জন্মেছিলেন, আজ জন্মেছে, পদ্ধতি কি আলাদা? একই না পদ্ধতি। এবার হচ্ছে বিজ্ঞানের কথা আমাদের বিজ্ঞান যদি পড়ি, ফিজিওলজি যদি পড়ে না, তাহলে হ্যাপ্লয়েড একটা হ্যাপ্লয়েড পুরুষ থেকে আসবে, একটা হ্যাপ্লয়েড থেকে আসবে। হ্যাপ্লয়েড কোষ হয়ে গিয়ে সেটা থেকে তো মানুষ তৈরি হবে। সেইটা থেকে হ্যানিম্যানের মতন মানুষও তৈরি হবে, আবার আমাদের মতো সাধারণ মেধার মানুষও তৈরি হবে। প্রকৃতির এই নিয়মগুলো হয়। এগুলো হচ্ছে মানে আপনাকে কি করছে, এটাকে নিজের অক্ষমতা সাফাই দিয়ে আপনাকে দলে টানার চেষ্টা করছে, আর আপনাকে লোভ দেখাবে। এইভাবে চললে পরে আপনি খুব রাতারাতি
রোজগার করতে পারবেন। আমি তো একটা কথাই বলেছি, রোজগারটা সৎভাবে হয়ে পরিবারকে প্রতিপালন করুন, এর ফল অন্যরকম হবে। এগুলো আমাদের কেশিদাস বারবার বলতেন, এখন বুঝতে পারি স্যার কত বড় সত্য কথা বলেছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। লোভ তো হতেই পারে ভাই, আপনার পকেটে অভাব আছে, আপনার কি মনে হয় না যে আমি যদি এইটা করি আমি তাহলে 200 টাকা বেশি পাবো, আমার বাচ্চাটাকে আমি একটা সন্দেশ কিনে খাওয়াতে পারবো, কি সে একটু মাংস খেতে এসেছে, কালকে বাজার থেকে আমি একটু মাংস নিয়ে যেতে পারবো। এই 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 সন্তানের প্রতি এই আকুতিটা থাকে আমাদের, তো আপনার আছে, আমারও আছে, সবারই আছে। কিন্তু এটা করলে হবে না। আমার সন্তানকে আমি ডাল ভাতই খাওয়াবো, যেহেতু আমি ডাল ভাত রোজগার করতে পারি সৎভাবে। আর সৎভাবে করতে গেলে এই বইগুলো পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। এরা অনেক কিছু বলে, এইসব দিলে পরে এ হয়, অমুক হয়, তমুক হয়। আমরা তো জীবনে ছুলাম না, আমার কাছে যেসব কেস আসে মাথা খারাপ হয়ে যাবে শুনলে। আমি বা আমাদের পার্থ, আমরা যারা যেসব কেস দেখি, চারিদিকে ঘুরে যেসব কেস কোনো কিছু হয় না, চারিদিকে মানে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, সেগুলো সব আমার কাছে আসে। আমরা খুব সাধারণ রোগী আমাদের কাছে কম আসে। এই যে জায়গাটা আমরা তো সিঙ্গেল মেডিসিন দিয়ে করছি। তো আপনি ধরুন, আপনি যে যে পদ্ধতিতে জন্মেছেন, আমি সেই পদ্ধতিতে জন্মেছি, আমার পরবর্তী প্রজন্ম সেই জন্মে। প্রকৃতির এই নিয়ম নীতিগুলো কখনো বদলে না। হ্যানিম্যান সেই জন্য হোমিওপ্যাথিকে প্রকৃতির নিয়ম নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করেছেন। ফলে এখানে মানুষের সৃষ্টি তো নয়, এটা মানুষের সৃষ্টি অনেক সময় পরিবর্তন করা যায়, প্রকৃতির নিয়ম নীতিকে আমি কি করে পরিবর্তন করবে, এতে করা সম্ভব না। আমার কথাটা জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কেউ প্রশ্ন করবেন? আমি একটুখানি বলি। হ্যাঁ বল বল বল। আমি একদম ধরিয়ে দিচ্ছি, মানে ওই যে একদম পিন পয়েন্টটা, যেটা হচ্ছে যে ন্যাচারাল সিস্টেম অফ মেডিসিন। তো তাহলে ন্যাচারাল সিমটমস অফ মেডিসিনটা, এই যে লটা যে আসলো, সে তো সিঙ্কোনাবার্গের প্রুভিং এ তো শুনেছেন। এইবার অর্গাননের 35 থেকে আপনি একদম 49 পর্যন্ত ওইটা পড়ে ফেলবেন, তাহলে ওই জায়গাগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। এবং কেমন ভাবে ওই নেচার থেকে এই শিক্ষাটা আমরা পেলাম। আর ধরুন ওই যে সিঙ্গেল মেডিসিন বা ডাবল মেডিসিন বা ওই যে মিক্সড যা কিছু করছে আর কি, এই জায়গাটা আপনার যে চ্যাপ্টার 8, ওই যে ভলিউম 1-এর, ওইখানে কিন্তু খুব সুন্দর এইগুলো উপস্থাপনা করা আছে। রিচার্ড সেলের বইটা হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস। রিচার্ড সেলের, তার মানে স্যামুয়েল হ্যানিম্যান, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস। এই ওয়ার্কসের জায়গাটা মারাত্মক প্রেজেন্টেশন করা হয়েছে। এবং এই বইটা যদি আমরা খুব ভালোভাবে বুঝে পড়ি আর কি, তাহলে হোমিওপ্যাথিটা কিন্তু খুব ভালোভাবে আমরা শিখতে পারবো। এবং বিষয় হচ্ছে ওখানে কিন্তু প্রচুর কিছু ওরকম বলা হয়েছে, যেগুলো আমরা এই রিচার্ডের এই বইটা না পেলে পারে, বা ধরুন ওই যে লেসার রাইটিং, হ্যানিম্যানের যে লেসার রাইটিং, ওইটা ওই যে ইয়ে 5th এডিশন যে ট্রান্সলেশন করেছে, কি নাম জানো? ওনারই ডাজেনেরই অনুবাদ হচ্ছে ওই লেসার রাইটিংটা। অনবদ্য বই। এবং আমাদের এই হোমিওপ্যাথিটা শিক্ষা করতে গেলে কিন্তু এই লেসার রাইটিং আর হ্যানিম্যানের লাইফ অ্যান্ড ওয়ার্ক, স্যামুয়েল হ্যানিম্যান, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, রিচার্ড সেলের এই বই দুটো কিন্তু মারাত্মক সুন্দর বই। আমাদের খুব ভালোভাবে এটা বুঝতে হবে। আমরা যেগুলো বলি আর কি, আমরা এগুলো তো অনেক পরে বইগুলো সন্ধানও পেয়েছি, আর এখনো সবটা পড়ে বুঝে উঠতে পেরেছি এমনও বলা যাবে না। আসলে হ্যানিম্যানের প্রচুর যে লেখা, সবগুলো কিন্তু আমরা পাইও না, আমাদের হাতের কাছে নেই। যে যতটুকু আমরা পাই তার আবার অনেকটাই বুঝি না। তার মধ্যে আবার এই যে ভেজাল, যেরকম আপনি একটা বললেন আর কি, এইরকম তো সত্যি তো কণ্ঠটা তো আমাদের খুব দুর্বল, যারা প্রকৃত হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিন দিয়ে করার চেষ্টা করছি। এরা সংখ্যায় কিন্তু সংখ্যালঘু চিরকালই, হ্যানিম্যানের সময় থেকেই কিন্তু সংখ্যালঘু আমরা। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু কোয়ালিটি অফ হোমিওপ্যাথি, ওইগুলোকে হ্যানিম্যান কিন্তু বলেছেন যে হোমিওপ্যাথিতে এরা জারদ সন্তান। ঠিক এই কথাটাই, মঙ্গলয়েড হোমিওপ্যাথ, এইরকম ভাবে হ্যানিম্যান কিন্তু তাদের গালাগালি করেছেন। আবার দেখবেন
যে ওই যে একটা 153 নম্বর 54 নম্বর যে ফুড নোটে একটা বলা হয়েছে যে হোমিওপ্যাথি ওষুধটা আপনার কাছে মুখে একদম ভাজা পায়রার মতন এসে উড়ে এসে পড়বে না, এর জন্য কঠোর পরিশ্রম করা দরকার। আর কেন্ট এক জায়গায় বলছেন যে হোমিওপ্যাথ হবে, সে হোমিওপ্যাথি ছাড়া আর অন্য কোনো কিছু সে ভাববে না, কোনো কিছু করবে না। এইরকম ভাবে টেনাসিটি থাকা দরকার। আর অবাধ্য রোগীর চিকিৎসা করা যাবে না। তাতে দেখবেন এনএমএনের আশীর্বাদে আপনার ডাল ভাতের অভাব হবে না, এটুকু বিশ্বাস। আমরাও কিন্তু খুব গ্রাস রুট থেকে উঠে এসেছি, আজকে আমরা কিন্তু ডাল ভাতটা আমাদের জুটছে। তাহলে এই যে যেটা বলা হয় আর কি যে হারামখোর, তা এও তো একরকমের হারাম খাওয়া। এই যে অশুদ্ধ যে হোমিওপ্যাথ যে চর্চা করা বা সেইটাকে শিক্ষিত করা বা সেইটাকে লালনা, সবটাই কিন্তু এই হারামখোরী অবস্থা। কাজে আমরা যদি আমরা নিজেরা যে বাঁচবো বা আমাদের সন্তান আমাদের পরিবারকে আমরা যদি একদম বিশুদ্ধ খাদ্য তুলে দিতে চাই, তাহলে আমাদের রোজগারটা বিশুদ্ধ হওয়া দরকার। এই জায়গাটা এইটাই আমি মনে করি আর কি। এইটাই ছাড়া আর কি উপায় আছে বলুন? আপনি কি চাইবেন যে তাহলে আপনি ডাক্তার হোমিওপ্যাথ হতে আসলেন কেন? হোমিওপ্যাথ হতে গেলে আমাদের কিন্তু এই জায়গাটায় নন গুলোকে আমাদের ফুলফিল করতে হবে। তাহলে তো আমি যে চুরি ডাকাতি চোর ডাকাতের সাথে আমাদের তফাৎটা কোথায়? হ্যাঁ, এই আমরা যদি সৎ হই, হোমিওপ্যাথ হতে গেলে ভাই সর্বপ্রথমে সৎ হতে হবে, একদম প্রথম প্রাথমিক শর্ত আর কি। অসৎ লোক হ্যানিম্যান তো বলছেন এক জায়গায় যে অসৎ লোকেরা যেন আমার হোমিওপ্যাথিক বাক্সে হাত না দেয়। কি সাংঘাতিক কথা বলুন, কি কঠোর তিরস্কার। আবার ভেরি বিগিনিং এ সেখানে কি বলছেন, কি সুন্দর শিক্ষা, যে তোমার যেমন রোজগার তুমি সেই রকম ভাবে চলো, তোমাকে ওই ভ্যানিটি দেখাতে হবে না। হ্যাঁ, আমার রোজগার 10 টাকা, আমি 10 টাকার মতন চলবো। আমার রোজগার 20 টাকা, আমার 20 টাকার মতন আমি ফাট দেখাবো। আমার তো দেখাবার কিছু দরকার নেই। আমার শাক ভাত জোটে ভাই শাক ভাত খাবো, মাংস জুটলে মাংস খাবো, না জোটে আমার নুন ভাত জোটে নুন ভাতই খাবো, কিন্তু সেটা যেন আমার সৎভাবে উপার্জনের হয়। ধন্যবাদ। কতটুকু বোঝাতে পারলাম জানি না, এখনকার মতো রাখছি। অসাধারণ স্যার, খুব ভালো লাগলো স্যারের কথাগুলো, সত্যি তাই। আমাদের অর্থপ্রদীপ চৌধুরী খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন ব্যাপারগুলো। আমরা কোন বইগুলো পড়বো সেটার একটা নির্দেশ দিয়ে দিলেন। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমাদের এখানে আরো প্রশ্ন আছে কিছু। জাগজিৎ হোসেন দাদা, আপনি প্রশ্ন করুন। নমস্কার সকলকে। আমার প্রশ্ন নয়, ঠিক অনুরোধ। ডক্টর পার্থ প্রদীপ স্যার উনি আলোচনা করতে গিয়ে বললেন কজ অফ সাপ্রেশন, সেই ক্ষেত্রে রেডিয়েশনের বিষয়টা এবং ইমোশনাল সাপ্রেশনের কথাটা বললেন। খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটু স্যার একটু টাচ দিয়ে চলে গেলেন, কিন্তু আমি চাইছিলাম যে এই বিষয়টা রেডিয়েশনের ফলে যে সাপ্রেশনটা ঘটে এবং ইমোশনাল সাপ্রেশনটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে আলোচনা শুনেছি, কিন্তু রেডিয়েশনের ক্ষেত্রে যে সাপ্রেশনটা ঘটে এই ক্ষেত্রটা একটু যদি বিস্তারিত আলোচনা করতেন খুব ভালো লাগতো। এই অনুরোধটা রইল। আচ্ছা, একটা খুব কমন কথা বলি। আপনি যখন এক্স রে পড়তে যাবেন বা ধরুন এই যে রেডিয়াম ব্রোম, এইগুলোকে দেখা যায় কি এই বর্তমানে যারা এক্স রে নিয়ে কাজ টাজ করে বা তাদের রেকারিং এক্স রে করা হয় বা ওই যে আপনার আলট্রাসোনোগ্রাফি করা হয়, সেখানে তো রে ঢোকানো হয়, সেখানে কিন্তু অনেক কমপ্লিকেশন হয়। আর একটা স্টাডি এটা দেখা গেছে, যারা এই যে মোবাইল টোবাইল এই অ্যান্ড্রয়েড ফোন টোন গুলো বড্ড বেশি দেখে, তাদের কিন্তু এই যে বধিরতা, ব্রেন টিউমার হওয়ার এর সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাছাড়া অ্যাংজাইটি, টেনশন এগুলো তো রয়েছেই, এইগুলো যুক্ত হচ্ছে। কি খানিকটা ক্লিয়ার করতে পারলাম? এবং বর্তমানে তো এইগুলো খুব ব্যাপকভাবে, এই আপনার শুধু এই যে মোবাইলে করছে না, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, তারপরে এই বিভিন্ন রকমের যে এই ডাক্তারিতে যেগুলো ব্যবহার হয় সেসবগুলো রয়েছে মারাত্মকভাবে। এবং আমি তো এইগুলো তো বারবার দাবি করি, ব্যাপারে তো আমার বিশাল কিন্তু নলেজ নেই আর অত বইপত্রও নেই, কিন্তু বর্তমান যে যুগটা চলছে এই সম্পর্কে খুব বেশি বিস্তৃত লেখা হয় নাই, কারণ এটা একদম সর্বশেষের
যে পলিউশনটা আর কি, রেডিয়েশন পলিউশনটা একদম এই আমাদের সময়কার পলিউশন আর কি। তাও কি বলতে যাব কি আমাদের আর্লি লাইফের নয়, এই যে আমরা লেট লাইফে যে লিভিং করছি এই সময়টা তো খুব ভালোভাবেই তো পর্যবেক্ষণ করা যাচ্ছে যে এইগুলো কি হচ্ছে। জি স্যার, অনেকটাই পরিষ্কার। ভালো লাগলো শুনে, ধন্যবাদ আপনাকে স্যার। আচ্ছা, শ্যামল ব্যানার্জি